শ্রীমঙ্গল থেকে আমার বন্ধু রহমান আসছে। আমি যখন শ্রীমঙ্গলে ভ্রমণে যাই, বাড়িতে থাকি, আতিথ্য গ্রহণ করি এবং শ্রীমঙ্গলের ভিডিও যা দেখেছেন ভ্রমণ, সেই শ্রীমঙ্গল ভ্রমণ সিরিজে রহমান ছিল। আবারও প্ল্যান আমরা করছি, আবার শ্রীমঙ্গলে যাব। তো রহমান আসছে, ওকে নিয়ে যাচ্ছি ঢালিকান্দি, ধলেশ্বরী নদী, কালীগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা নদী, এই তিনটা নদীর যে মিলনস্থল সেই ঢালিকান্দি পয়েন্টে। সেখানে এখন আমরা যাচ্ছি যে বর্ষায় ধলেশ্বরী নদী যৌবন প্রাপ্ত হয়েছে, সেই সৌন্দর্য দেখার জন্য আমরা এখন যাচ্ছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি প্রায়। এটা হলো ধলেশ্বরী নদী, তো আশীর্বাদ এই নদী, তাই না? অথচ সেই নদী মাইরে ফেলতেছে বাংলাদেশের মানুষ, মাইরে ফেলছে অলরেডি। আয়, নামটা কিন্তু খুব চমৎকার, মধু তার সাথে চর। চর, এটা ধলেশ্বরীর চরই ছিল। এই ধলেশ্বরী নদী দেখতেছ না, নদীর তো এপার ওপার আছে ভাঙাগড়া। সেই ভাঙাগড়ার মধ্যেই এই চরের জন্ম, এই জায়গার জন্ম, নাম মধুর চর। আমরা এই তিনটি নদী, ধলেশ্বরী, কালীগঙ্গা এবং বুড়িগঙ্গার যে মিলনস্থল, তিনটা নদীর মিলে যে মোহনা তৈরি হয়েছে, রহমানকে সেই স্থানটা দেখাবো। ভারতবর্ষের রহমান, ভারতবর্ষের পুরাণে নদীর একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আধ্যাত্মিকতার দিক দিয়ে, বিশেষ করে, তাই না? জীবনযাপনের ক্ষেত্রে তো আছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতবর্ষের যে মিথগুলো আমরা বলি, বা ভারতবর্ষের যে প্রাচীন যে কালচার, সংস্কৃতি রয়েছে, সেখানে এই নদীর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই নদী মানুষের আধ্যাত্মিকতার সাথে জড়িত। সনাতন ধর্মের বা এই ভারতবর্ষের মানুষের ধর্মের যে ধর্ম, সেটার সাথে এই নদীর যে সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক, ধর্মের সম্পর্ক, সেটা বিশেষভাবে জড়িত। সেই ধারার একটা বিষয় আছে হলো যে নদীর সঙ্গমস্থল, যে কয়েকটা নদী এসে যদি একটা জায়গায় মিলে, ওই 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 জায়গাটাকে তারা খুব পবিত্র জ্ঞান মনে করে। ক্ষেতের ফসল, ছেলেটা কথা বলতে পারে না। এই ছেলেটাও শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনটা নদীর মোহনা, এই যে দেখতে পাচ্ছেন, ইরা পিঙ্গলা আর কি সুষমা। হ্যাঁ, তিন নদী, ইরা, পিঙ্গলা, সুষমা। আগে অনেক গভীর ছিল, সেই গভীরতা এখন আর নাই। এই যে নদী, এদিকটা, এটা ধলেশ্বরী। আচ্ছা, পানিটা আইতেছে কই থেকে? পানিটা এই যে দিক থেকে, পানিটা ওইখান থেকে আসতেছে। হ্যাঁ, ওই যে ওই কালীগঙ্গা, কালীগঙ্গা থেকে কালীগঙ্গা। আবার এই যে এইদিকে ইসামতি, ইসামতি না তো, এটা ধলে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার একটা শাখা এটা। ওই যে এইদিকে মাছ মারার ধুম পড়ে গেছে অলরেডি। বর্ষায়, বর্ষায় যে মাছ ধরছে মৎস্যজীবীরা, এটাকে বলে ভেসাল জাল। যে পিলার দেখা যাচ্ছে নদীর মাঝখানে, এটা ছিল সাইডে। এটা নদীর গতিপথ চেঞ্জ হতে এটা নদীর মাঝখানে চলে আসছে। কি নির্মম প্রকৃতির খেলা, দেখছস? মনে হইতেছে না মাঝখানে পড়ে রয়েছে পিলারগুলো, অথচ পিলারগুলো ছিল একদম কর্নারে, মানে পার থেকে পিলার করছিল।
কারণ সেই পিলারগুলো এখন নদীর মাঝখানে চলে গেছে, নদী ওইদিকে চলে গেছে আরো। এই যে 3টা নদীর মোহনা থেকে এই নদীটা হলো বুড়িগঙ্গা। এই যে এই দিক দিয়ে এটা, প্রচুর পানি আছে। হ্যাঁ বুড়িগঙ্গা। এই যে হজরতপুর যে ব্রিজ, হজরতপুরের ব্রিজ, এটা হলো বুড়িগঙ্গা। আচ্ছা। এই যে বুড়িগঙ্গা আইসা এখানে মিশছে, আর ওইদিকে কালীগঙ্গা আসছে, ওই যে কালীগঙ্গা। আবার এই যে এই বাম দিকে হইল ধলেশ্বরী। 3টা নদীর মিলিত স্থান এখানে। শুশুকও আছে, ডলফিন। ডলফিন এক জাতের। কোনো মাছই উঠলো না এখানে, প্রত্যেকটা মাছ না। এটা আসলে বেস ক্যাম্প, বুঝছো? সেইখানে তাঁবু টানা, হ্যাঁ, নদীর পাড়ে ঢালিকান্দির। এটা নেটে সার্চ দিলে ক্যাম্প পয়েন্ট এটা। মাঝে মাঝে ঘুরতে আসে আর কি। হ্যাঁ, গাছের উঁচু জায়গায় মাচা বেঁধেছে, এখানে বসে ছেলেপেলেরা আড্ডা দেয়। বনের মতো মনে হয়, জঙ্গলে আছে, এরকম একটা ভাইব, এরকম একটা ফিল তারা এখানে নেয়। বর্ষার আকাশ এবং নদী একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। ওই পারে কিন্তু ফসলের মাঠ, বুঝছস রহমান? হ্যাঁ, হ্যাঁ, তাই বোঝা যায়। ফসল এবং প্রচুর সবজির চাষ হয় এখানে, পুরোটাই সবজি হয়। উপর আছে। প্রচুর উর্বর মাটি, সার টার দেয়, তারপর মাটিও খুব উর্বর। এই নৌকাগুলো সব কৃষিকাজের জন্য। ওই পারে যে আচ্ছা, তো ওই পারে ওই পারের থেকে, হ্যাঁ, ফসল আনে, এই জন্য এই নৌকাগুলো। তো তারপরে এমনি যদি কেউ একটু ভাড়া নিতে চায় তখন সেটা চলে। শৈশবে আমরাও এরকম ঘন্টা পর ঘন্টা নদীতে গোসল করেছি। আমাদের বাড়ির সঙ্গেই ছিল ইছামতি নদী, সেই নদীতে প্রচুর মাছ ধরেছি। কয়টা? ইছামতি তো একটাই, কিন্তু এটা সারা বাংলাদেশ জুড়েই ইছামতি আছে, নদী একটাই। আমরা অনেকক্ষণ বসে থাকলাম ছায়া। এইভাবে চিন্তা করতেছি, যমুনা বা ওই যে পদ্মা নদী বাংলাদেশের ভিতরে যে ঢুকছে না, বঙ্গোপসাগরে, তো 2টা পার্টে ভাগ হয়ে গেল না বাংলাদেশটা। ওই পার্টে এই পার্টে ভাগ হয়ে গেল না, মানে এই পার্টে ইসামতি আছে, আবার ওই পার্টে ইসামতি থাকে কি করে? কোথায়? ইন্ডিয়াতে? না, ইন্ডিয়া না, বাংলাদেশের ম্যাপটার কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যমুনা, তারপরে ধরেন পদ্মা, এই যে এগুলা নদীগুলা কিগুলো বাংলাদেশের 2টা, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ ভাগ করে ফেলাইলো, বুঝছেন? হ্যাঁ, উত্তরাঞ্চলে 2টা পার্ট হয়ে গেল। তো এই পার্ট হয়ে যাওয়ার কারণে ওই পাশে যদি ইসামতি থাকে, এই পাশে কি করে থাকবে? সারা বাংলাদেশ তো বলছেন আপনি, না? এটা সারা বাংলাদেশেই আছে এই নদীটা, ওই পাশে ইছামতি, এই পাশে ইছামতি। তো এই নদী তো এটা করে দিচ্ছে, ডিভাইডেড করে দিচ্ছে। ডিভাইডেড করে দিছে সে ভূমিকে, কিন্তু নদী তো আর ডিভাইডেড হয়ে যায় না। নদী ওই পারেও ইছামতি আছে। আমার ধারণা যেটা, একটা জায়গা থেকে পানি উঠছে, এটা চলতে 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 সমুদ্রে বা কোথায় যা পড়বে, সেটাই তো। সবার গন্তব্যই তো সমুদ্র। এই যত নদী আছে সবাই তো, নদীগুলোর ডেস্টিনেশন সমুদ্রে যায়, সবাই কিন্তু মিশে। এই নদীর শাখা প্রশাখা সমস্ত নদী যায়, বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা, সবার গন্তব্যই ওই মহাসমুদ্র। বোঝো না? বিরাটের সাথে নিজেকে মিলিয়ে ফেলা। আর দক্ষিণ দিকে হলো ঢালু ভূমি, সমুদ্র দক্ষিণ দিকে অবস্থিত। তো ও সবার গন্তব্য ওই দিকেই। পানি যে পাহাড় তো, হিমালয় থেকে, এই নদীর সব জন্মের তো হিমালয়, সব নদীর উৎসই তো হিমালয় আমাদের এই দিকের।
পাশটাতে হ্যাঁ হিমালয়, আমরা হিমালয়ের কোন দিকে আছি? হিমালয়ের দক্ষিণের দিকে। আমরা দক্ষিণে আছি না হিমালয়ে, তো হিমালয় থেকে যেমন সব যত মানে বরফ গলা পানি সব তো এই বঙ্গোপসাগরে যাবে। হিমালয় থেকে সাগর আমাদের এইদিকে দক্ষিণ দিকে না, এই জন্য সমস্ত সব নদীর প্রবাহটাই দক্ষিণ দিকে। বঙ্গোপসাগরে এবং মহাসাগরে যে মিলে সমস্ত নদী। ওই পাশে করে আসছে না ওই যে। এই যে তুই বললি না এই নদী দিয়ে কী করে, এই যে ফসল নিয়ে আসছে। ফুল ঘাস টাস নিয়ে এলো। আবার দেখি কৃষক তার উৎপাদিত ফসল জমি থেকে নদীর ওই পার ঢালিকান্দি নদীর পশ্চিম পার থেকে নিয়ে আসলো। কথা আছে গ্রাম বাংলার প্রবাদ বাক্য, কয় ঘর কাম নাও কাম বিয়া কাম, খালি টাকা লাগেই লাগে। নৌকার বানাইতে যাও খালি টাকা লাগেই লাগে। আমি এটা দেখলাম অনেক ক্রিটিক্যাল কাজ আছে এগুলো। নিমকি ভাজতেছে, খাবে নিমকি? তুই খাবি না? আমাদের দিন তো অল্প করে, না নর্মালি চিনি ছাড়া না, আমাদের অল্প করে একটু দেন, আমরা টেস্ট করি খাইয়ে কেমন লাগে। গরম গরম নিমকি কেমন চলে ভাই নিমকি? ভালো না? কত করে কেজি? 40 টাকা। আমরা নিমকি খুব মসমসে না কামা, খুব মশমশা। খুব মসমসে মুখরোচ। বসি তাহলে। শৈশবে আমরা বাজার থেকে যে মানে কিনে খেয়েছি, সেই স্মৃতি আজকে আমাদের ফিরে এসেছে। আমরাও শিশুকালের সেই, শিশু তো না, শৈশবকালের সেই বাজার থেকে কিনে খাওয়ার যে আনন্দ, সেটা নতুন করে আবার উপভোগ করছি। যারা এই ধলেশ্বরী নদী ভ্রমণ করতে চান, বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন, তারা যদি আসতে চান, অনেক দিক দিয়ে আসা যায়। আমি একটার দিকের কথা বলছি, মোহাম্মদপুর বেরিবাঁধ আসবেন। মোহাম্মদপুর বেরিবাঁধ থেকে শেয়ার যে সিএনজি রয়েছে 35 টাকা ভাড়া নেবে আপনার কলাতিয়া বাজার পর্যন্ত 35 টাকা। রিজার্ভ নিয়েও আসতে পারেন সিএনজিতে, বা কারো পার্সোনাল গাড়ি থাকলে সেটা আসতে পারেন। কলাতিয়া বাজার থেকে রিক্সা নেবে 20 টাকা এই নদী পাড়ে, ঢালিকান্দি নদীর পাড়ে। আপনারা যারা ঘুরতে চান, বেড়াইতে চান এবং বাচ্চাদের নিয়ে আসবেন, ছোট শিশুদের নিয়ে এসে এই ধলেশ্বরী নদী দেখাবেন। বাচ্চারা তো নদী চিনে না, এখন নদী তো আর এখন নেই, তো আপনাদের ছোট ছোট শিশু যারা রয়েছে তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে নদী চিনাবেন। খুবই মজা লাগছে নিমকি, আমার কাছে তো ভালো লাগতেছে। এরকম গরম গরম ক্যাফে ধলেশ্বরী, এই যে এটা একটা ক্যাফে, আমি দেখাচ্ছি। এটা বিকেলবেলা খুলবে, বিকেলবেলা মানুষ এখানে ঘুরতে আসে। যারা আপনারা এখানে ঘুরতে আসবেন, তারা এখানে চা, কফি বা আরও কিছু ফাস্ট ফুড এখানে ওরা বিক্রি করে, খেতে পারবেন। এবং এই নদীর পাড়ে ধলেশ্বরীর এই ন্যাচারাল পরিবেশে বসে দেখেন বর্ষার আকাশ কি সুন্দর, চমৎকার। এরকম পরিবেশ উপভোগ করতে চাইলে শহর থেকে অত্যন্ত কাছে এই ঢালিকান্দি। প্রচুর লোক এখানে আসবে আজকে শুক্রবার বিকেলবেলা। ঢাকা থেকে লোকজন আসে প্রচুর, ছেলেপেলেরা সাইকেল নিয়ে আসে। লোকেশনটা আমি আবার বলছি আসার। ঢাকা মোহাম্মদপুর বেরিবাঁধ থেকে সিএনজি করে কলাতিয়া বাজার থেকে ঢালিকান্দি নদীর পার 20 টাকা রিক্সা ভাড়া।
আর বেরিবাদ থেকে সিএনজি ভাড়া নিবে প্রতিজন 35 টাকা করে। কলাতিয়া বাজার 35 টাকা, আর কলাতিয়া বাজার থেকে রিক্সা 20 টাকা, দুইজন একটা রিক্সায় দুইজন 20 টাকা। ব্রেঞ্চ পাতা রয়েছে, মানুষজন এখানে বসে। এবং এখানে দুইটা ক্যাফে রয়েছে, একটা ক্যাফে ধলেশ্বরী আর একটা ক্যাফে বন্ধ। সব ক্যাফেই আপনার খুলবে বিকেলবেলা। নদীর পাড়ে বসে এই মিষ্টি বাতাসে ধলেশ্বরীর বর্ষার রূপ দেখতে দেখতে এক কাপ কফি বা চা বা একটু নীরবে বসে থাকলেন, বাচ্চাদেরকে নিয়ে আসলেন, বাচ্চারা নদী দেখলো, নদী চিনলো। খুব সুন্দর একদিনের একটা ট্যুর আপনারা এখানে করতে পারেন। খুব ছায়া সুনিবিড় এই ঢালিকান্দি নদীর পার, মধুরচর এই গ্রাম। কেমন লাগলো তোর? হ্যাঁ ভালোই। হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো। তুই তো পাহাড়ের মানুষ মূলত, হ্যাঁ পাহাড়ি অঞ্চল না তোরটা? হ্যাঁ শ্রীমঙ্গল। পাহাড়। আমার এই বন্ধু রহমান, ওর বাড়ি শ্রীমঙ্গলে। সে সন্ন্যাসী, এক ধরনের গৃহী সন্ন্যাসী আর কি। সেই পাহাড়ের টিলা কিনে ওখানে বাড়ি করে নির্জন বাসে সে থাকে। সে আসছে সমতলে নেমে, তাই নদী দেখায় নিয়ে গেলাম তাকে। যাব খুব শীঘ্রই রহমানের শ্রীমঙ্গল ভ্রমণে আবার যাব, তখন আপনাদেরকে শ্রীমঙ্গলের চা বাগান, বিভিন্ন টিলা, বিভিন্ন প্রজাতির জীবনযাপন আমরা দেখব। আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ করে রাখলাম, সঙ্গে থাকবেন আমার এই মানুষ চ্যানেলে। যারা আমার এই চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এখনও যারা যুক্ত হননি তাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি ভালো লাগে আপনাদের আমার এই ভ্রমণ, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।